ঝাড়খণ্ডের গোড্ডা থেকে পরপর 4 বার সাংসদ হয়েছেন বিজেপির নিশিকান্ত দুবে। আর কে না জানেন, না খাউঙ্গা না খানে দুঙ্গার মতো বাণীর প্রবক্তা নরেন্দ্র মোদীর সব থেকে ঘনিষ্ঠ সাংসদদের তালিকায় নিশিকান্তের নম্বর একেবারে উপরের দিকে। আর এবার আয়ের সঙ্গে সঙ্গতিহীন কোটি কোটি টাকার সম্পত্তি রাখার অভিযোগ উঠেছে তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে। আর এই অভিযোগের সূত্র কিন্তু তার নিজের দেওয়া তথ্যই। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তার সম্পত্তির হলফনামা থেকেই তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির বৃদ্ধি নিয়ে তাকে বিঁধেছে বিরোধী দল কংগ্রেস। হতেই পারে অভিযোগ, বিরোধী দলের কাজই তো অভিযোগ করা, কিন্তু নরেন্দ্র মোদীর তথাকথিত আদর্শে অনুপ্রাণিত মানুষটির সেক্ষেত্রে কাজ কি হবে? একটি প্রেস কনফারেন্স ডেকে স্বচ্ছতার সঙ্গে তথ্যসহ এর জবাব দিয়ে অভিযোগকারীর মুখ বন্ধ করে দেওয়া। কিন্তু নিশিকান্ত এসব করলেন না, বরং সরাসরি এবং সরকারিভাবে কোনো উত্তর না দিয়ে তিনি এক্স প্ল্যাটফর্মে রহস্যময় একটি মেসেজ লিখে ফেললেন। আর সেই মেসেজটি পড়লে আপনি হতবাক হয়ে যাবেন। তিনি লিখলেন, মজা আ রাহা হ্যায়, মানে হ্যাভিং ফান। মাত্র কয়েক বছর আগে 50 লক্ষ টাকার মালকিন দুবে পত্নী যদি কয়েক বছরেই 31 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যান এবং তা নিয়ে প্রশ্ন উঠলে সেটা কি খুব মজার বিষয় হয়? বিশেষ করে না খাউঙ্গা আর না খানে দুঙ্গার গালভরা কথার পরে। কিন্তু জনপ্রতিনিধি নিশিকান্ত দুবের কাছে বিষয়টা মজার, কারণ তার এসব জবাব দেওয়ার দায় নেই। আর নিশিকান্তের এই মেসেজটা নিয়েই খবর করেছে দ্য হিন্দু পত্রিকা। এই এপিসোডে নিশিকান্ত দুবের স্ত্রী অনামিকা গৌতমের লক্ষ্মীর ঝাঁপির খবরটাই বিশ্লেষণ করব। এমন বিচিত্র এই সম্পত্তির বৃদ্ধি যা শুনলে আপনি বলতে পারেন, হ্যাঁ, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে পরপর 4 বার সাংসদ নির্বাচিত হয়েছে নিশিকান্ত। আর এই গোড্ডাতেই রয়েছে আদানিদের বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ যায় বাংলাদেশে। এই প্রকল্প নিয়ে স্থানীয় মানুষদের আন্দোলন এবং বিক্ষোভ সত্ত্বেও এতে পরিবেশ মন্ত্রক বা অন্য কোনো ছাড়পত্র পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি, তবে তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশীর্বাদের হাত রয়েছে নিশিকান্ত দুবের উপর। আর সেজন্যই বারবার নানা বেপরোয়া কথা বলে সংবাদ শিরোনামে এসেছেন নিশিকান্ত। আর গত কয়েক বছরে তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ বেড়েছে আদানির সম্পত্তির মতোই রকেট গতিতে। आज का खुलासा जो हम कर रहे हैं उसमें कोई हमारा डेटा नहीं है, कोई आईएनसी तफ्तीश करके नहीं ले आया है। ये जितने कागज आपको मैं दिखाऊंगी, जितना यहाँ पे आपको डेटा शेयर करूंगी, ये सारा सरकार के सामने डेटा है। इनकम टैक्स की फाइलिंग्स है, इलेक्शन के एफिडेविट हैं और उस लोकपाल के ऑर्डर और कंप्लेंट से ये डेटा निकाला है जो कि प्रधानमंत्री या सार्वजनिक जीवन में तमाम जिन लोगों पर भ्रष्टाचार के आरोप होते हैं उनकी तफ्तीश करता है। और ये सवाल और जो खुलासे हैं वो इसलिए भी महत्वपूर्ण हो जाते हैं क्योंकि जिन व्यक्ति की मैं बात कर रही हूं उनका खासा दबदबा है अपनी पार्टी में, वो कुछ भी चाहे कह देते हैं। उनका बहुत इस्तेमाल अमित शाह और नरेंद्र मोदी जी विपक्ष को उल जलूल ऊटपटांग बातें कहने के लिए करते हैं। वो चीख चीख कर लोगों की जांच की बड़ी मांग करते हैं। उनका बीजेपी में बड़ा दबदबा है, उनका लॉ एनफोर्समेंट एजेंसीज में बड़ा दबदबा है। फुसफुसाहट तो दिल्ली में यह है कि अगर कोई काम कराना है तो वो दिल्ली में सबसे सशक्त व्यक्ति हैं। और सबको पता है कि निशिकांत दुबे अमित शाह जी के और नरेंद्र मोदी जी के बेहद करीबी हैं, बेहद दुलारे हैं। মাথার উপর সর্বশক্তিমান গুরুর হাত থাকলে অনেক চ্যালারিয়ার তালজ্ঞান থাকে না। নিশিকান্ত দুবে মোদি শাহের তেমনই এক সাকৃত কি? না হলে তিনি মুখে যা আসে তা বলেন কি করে? আর যা বলেন তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে অনেক সময়। কীরকম? 2025 এপ্রিল মাসে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বিরুদ্ধে তার মন্তব্যের কথা মনে করুন। দুবে বলেছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না ইজ রেসপন্সিবল ফর অল দ্য সিভিল ওয়ার্স হ্যাপেনিং ইন ইন্ডিয়া। To provoke a religious war in the country, only and only the Supreme Court is responsible.
মানে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই দেশে হওয়া সমস্ত গৃহযুদ্ধের জন্য দায়ী। দেশের এই ধর্মীয় যুদ্ধের জন্য দায়ী সুপ্রিম কোর্ট। সরাসরি সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে এরকম মন্তব্যের পরে কিন্তু আদালত অবমাননার কোনো নোটিশ তিনি পাননি। প্রসঙ্গটি এই জন্যই তোলা যে নিশিকান্ত দুবে তো শুধু সামান্য একজন সাংসদই নন, সুপ্রিম কোর্টকেও যা খুশি বলে পার পেয়ে যাওয়া এক অমিত শক্তিশালী রাজনীতিক। নির্বাচন কমিশনে ভোটের প্রার্থী হওয়ার সময় হলফনামায় সম্পত্তির তথ্য দিতে হয়। তার দেওয়া তথ্য তুলেই তার বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। ওই তথ্যই বলছে দুবে পত্নীর সম্পত্তির পরিমাণ গত 15 বছরে 63 গুণ বেড়েছে। সুপ্রিয়া নিশিকান্ত দুবেকে পাকড়েছেন তার দেওয়া তথ্য দিয়েই। দুবে পত্নীকে আক্ষরিকভাবেই তিনি মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এক মহিলা বলেছেন কটাক্ষ করে। কি বলেছেন তিনি? নিশিকান্ত দুবের স্ত্রীর 2009 সালে স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল 50 লক্ষ টাকা। ওই বছর তার কোনো স্থাবর বা ইমুভেবল সম্পত্তি ছিল না। ওই ঘরটা ছিল একেবারে ব্ল্যাঙ্ক বা শূন্য। কিন্তু 5 বছর পরে 2014-তে তার স্থাবর বা ইমুভেবল সম্পত্তির ঘরে দেখা গেল লক্ষ্মী একেবারে সশরীরে ঢুকে পড়েছেন। এই সম্পত্তি শূন্য থেকে বেড়ে 5,53,00,000 টাকা হয়েছে। আর এই 5 বছরে ক্যাশ এবং জুয়েলারি বা অন্যান্য অস্থাবর বা মুভেবল সম্পত্তি দুগুণ বেড়ে হয়েছে 1,03,00,000 টাকা। এভাবে 2019 এবং 2024-এ নিশিকান্ত তার হলফনামায় যা লিখেছেন তাতে তার আয়ের সঙ্গে সম্পত্তি বৃদ্ধির কোনো তালমিল নেই। মানে 2009 সাল থেকে তার পত্নীর 50 লক্ষ টাকা 2024-এ গিয়ে দাঁড়ালো 31,32,00,000 টাকার বেশি। মানে বৃদ্ধি প্রায় 63 গুণ। এ তো গেল সম্পত্তির পরিমাণ। এবার দুবে পত্নীর আয়ের রিটার্নটাও একটু দেখুন, এটাও বেশ মজার। শুনুন এ নিয়ে কি বলছে কংগ্রেস। কংগ্রেস অভিযোগ করছে তার আয় গত 5 বছরে বাৎসরিক 4 লাখ টাকা থেকে বেড়ে হয়েছে 2,16,00,000 টাকা। মানে आय वृद्धि হয়েছে 54 गुण। अब मैं आपको एक और चार्ट दिखाना चाहती हूं और ये चार्ट तो गजब का है। आप लोगों को तो दुख होना चाहिए ये चार्ट देखकर। आप लोगों की आय कितनी बढ़ी मुझे नहीं पता, लेकिन अब आप आय देखिए। जब पहला चुनाव लड़ा निशिकांत जी ने तो 2013-14 में अनामिका गौतम जी, उनकी पत्नी की आय थी मुश्किल से 4 लाख रुपए। 3,96,940 रुपए उनकी वार्षिक आय थी। ये उनके इनकम टैक्स रिटर्न से ली हुई आय है। ये भी हमारे दस्तावेज नहीं है, ये भी उनके इलेक्शन एफिडेविट में लोकपाल की कंप्लेंट के साथ और इनकम टैक्स रिटर्न में उनकी आय 3,96,000 मोटा मोटा 4 लाख रुपए आई थी। 4 लाख रुपए आय का वही मतलब हो गया आप 40,000 के आसपास मोटा मोटा कमा रहे थे। लेकिन 2017-18 19 चुनाव के जस्ट पहले 4 लाख जिनकी आय थी, इनकम थी, वो 2,16,00,000 हो गई। आप लोगों की कितनी बढ़ी मैं तो ये जानना चाहती हूं। 2014 से 2019 में 54 गुना, नॉट प्रतिशत, परसेंटेज की बात मैं नहीं कर रही हूं, 54 गुना उनकी आय बढ़ी। 4 लाख की आय 2,16,00,000 हो गई। আর এর মধ্যেও মজার জিনিস ঘটেছে 2024-এর হিসেবটা দেখুন। নির্বাচন কমিশনকে দেওয়া তার তথ্য অনুযায়ী 2024-এ তার ঋণের পরিমাণ দেখা যাচ্ছে 8,28,00,000 টাকা। দুবে পত্নী ঋণ নিয়েছেন 4 জন ব্যক্তির কাছ থেকে। তাদের নামও উল্লেখ করা হয়েছে কমিশনকে দেওয়া ওই হলফনামায়। যেমন যে 4 জনের কাছ থেকে 8,28,00,000 টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তাদের একজনের নাম অভিষেক ঝা, যিনি তাকে 1,20,00,000 টাকা ঋণ দিয়েছেন। এছাড়াও রয়েছেন গুরিন্দর সিক্কা বলে একজন, যিনি 3,24,00,000 টাকা ঋণ দিয়েছেন। রয়েছেন জসবিন্দর কাউর, যিনি ঋণ দিয়েছেন 1,34,00,000 টাকা। আবার যোগেশ কুমার নামে একজন দিয়েছেন 2,50,00,000 টাকার ঋণ। কিন্তু এই ঋণ ঠিক কিসের জন্য নিয়েছেন বা পেয়েছেন তা কিন্তু জানাননি দুবে পত্নী। ঋণ নিতে গেলে আমার আপনার মতো সাধারণ মানুষকে তো অনেক রকম ডকুমেন্ট জমা দিতে হয়। ঋণের ব্যাপার হলে সাধারণ অসাধারণ সবার ক্ষেত্রেই ডকুমেন্ট লাগে। কিন্তু সুপ্রিয়া জানিয়েছেন এক অদ্ভুত তথ্য।
নির্বাচন কমিশনে নিচের হলফনামায় নিশিকান্ত দুবে জানিয়েছেন তার স্ত্রী অভিষেক ঝা নামে একজন ব্যক্তির কাছ থেকে 1,20,00,000 টাকা ঋণ নিয়েছেন। কে এই অভিষেক ঝা? এই ঝাজি আবার নির্দল হিসেবে ভোটে লড়েছিলেন। সে তিনি লড়তেই পারেন, কিন্তু অবাক করার মতো তথ্য, অভিষেক ঝা ছিলেন নিশিকান্তের বিরুদ্ধেই নির্দল প্রার্থী। আর তিনি যে নিশিকান্তের পত্নীকে 1,20,00,000 টাকা ঋণ দিলেন, তিনি নিজেই তা জানেন না। কেন? মানে নিশিকান্ত দুবে একেবারে লিখিতভাবে দাবি করছেন অভিষেক ঝায়ের কাছ থেকে তার স্ত্রী লোন নিয়েছেন কোটি টাকার উপর, কিন্তু ঝাজি তার হলফনামায় এই ঋণের কথা উল্লেখই করেননি। মানে লিখিতভাবে তিনি বলছেন, কই আমি তো দুবেজির পত্নীকে কোনো ঋণ দিইনি। অর্থাৎ নির্বাচনী হলফনামায় আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির পরিমাণ এবং অভিষেক ঝায়ের কাছ থেকে ঋণ নিয়ে কি নিশিকান্ত দুবে কোনো তথ্য বিকৃত করছেন? প্রশ্নটা তুলেছে কংগ্রেস। এই অভিযোগটি উঠেছে নিশিকান্ত দুবে এবং অভিষেক ঝায়ের নির্বাচনী হলফনামা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই। কংগ্রেসের মতে এই তথ্যের ভিত্তিতে দুবে তার লোকসভার সদস্যপদ হারাতে পারেন। কিন্তু এরপর কি? কংগ্রেস দাবি করেছে যে বিজেপি এবং দুবেকে এই সম্পত্তির উৎস ব্যাখ্যা করতে হবে। কংগ্রেসের দাবি, লোকপাল অভিযোগটি গ্রহণ করেছিল এবং তদন্তও শুরু করেছিল। কংগ্রেস বলছে গত 24 মে লোকপাল এই অভিযোগটি দায়ের করা হয়। 24 জুলাই লোকপাল বেঞ্চ নিশিকান্ত দুবেকে 4 সপ্তাহের মধ্যে এর উত্তর দিতে নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা পার হয়ে গেছে গত আগস্ট মাসে, কিন্তু পরবর্তী পদক্ষেপ বা ফলাফলের কোনো তথ্য নেই। লোকপালে দুবে এর কোনো উত্তর দিয়েছেন কিনা সে বিষয়েও কোনো স্পষ্ট উত্তর কেউ জানাতে পারেনি বলে কংগ্রেস দাবি করছে। ফলে কংগ্রেস লোকপালের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। আর নির্বাচন কমিশনের হলফনামায় দুবের দেওয়া তথ্য নিয়ে কমিশন আদৌ কোনো পদক্ষেপ করবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর এসবের মধ্যেই নিশিকান্ত জানিয়েছেন তিনি মজা পাচ্ছেন, মজা আ রাহা হ্যায়। একে কি বলবেন? ঔদ্ধত্যের চূড়ান্ত নিদর্শন? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।